আমরা দুই ভাগে ভাগ করতে পারি, এক মৌলিক সংখ্যা এবং দুই যৌগিক সংখ্যা। মৌলিক সংখ্যা কোনগুলো? যে সংখ্যাগুলোর শুধুমাত্র এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই, সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। আর যে সংখ্যাগুলোর এবং ওই সংখ্যা ছাড়াও একাধিক উৎপাদক আছে তাদেরকে যৌগিক সংখ্যা বলে, যেমন 4, 6, 8, 9 ইত্যাদি। এরপর হচ্ছে পূর্ণ সংখ্যা বা ইন্টিজার। পূর্ণ সংখ্যা কোনগুলো? শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যা সমূহকে পূর্ণ সংখ্যা বলা হয়। তাহলে পূর্ণ সংখ্যা কোনগুলো? শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যা সমূহকে পূর্ণ সংখ্যা বলা হয়। অর্থাৎ দেখো এখানে ডট 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 -3, -2, -1, 0, 1, 2, 3 ইত্যাদি হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার সেটকে ক্যাপিটাল জেড দ্বারা প্রকাশ করা হয়। লেখা শেষ করো। তার মানে এখানে লিখবা, এই পূর্ণ সংখ্যাকে যদি আমরা জেড দ্বারা সেট আকারে প্রকাশ করি তখন লিখব জেড সমান জেড সমান সেকেন্ড ব্র্যাকেট ডট 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 -3, -2, -1, 0, 1, 2, 3 ডট 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 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। স্বাভাবিক সংখ্যার সেটকে এন দ্বারা প্রকাশ করা হয়, তাহলে এন সমান, এরপরে হচ্ছে ভগ্নাংশ সংখ্যা বা ফ্র্যাকশনাল নাম্বার। পি কিউ পরস্পর সহমৌলিক, কিউ নট ইকুয়াল 0 এবং কিউ নট ইকুয়াল 1 হলে পি বাই কিউ আকারের সংখ্যাকে ভগ্নাংশ সংখ্যা বলে, যেমন 1/2, 3/2, -5/3 ইত্যাদি ভগ্নাংশ সংখ্যা। তাহলে ভগ্নাংশ আমরা কোনগুলোকে বলবো? যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় এবং যেখানে কিউ নট ইকুয়াল টু 0, যেহেতু কিউ হচ্ছে হর, হর যদি 0 হয়ে যায় তাহলে ওই ভগ্নাংশের মান আমরা নির্ণয় করতে পারবো না, সেই জন্য কিউ এর মান 0 হইতে পারবে না এবং কিউ এর মান 1 হইতে পারবে না। এই ধরনের যে ভগ্নাংশ সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলোকে আমরা ভগ্নাংশ সংখ্যা বা ফ্র্যাকশনাল নাম্বার বলবো, যেমন 1/2, 3/2, -5/3 ইত্যাদি ভগ্নাংশ সংখ্যা। পি যদি লেস দেন কিউ হয় তাহলে ভগ্নাংশের প্রকৃত ভগ্নাংশ, এবং পি যদি গ্রেটার দেন কিউ হয় তাহলে ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ বলা হয়। তার মানে পি কি? পি হচ্ছে লব আর কিউ হচ্ছে হর। পি যদি, মানে আমরা কি জানি, যদি কোনো ভগ্নাংশের লব হর অপেক্ষা বড় হয় তখন সেটাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে, আর যদি কোনো ভগ্নাংশের লব হর অপেক্ষা ছোট হলে তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। প্রকৃত ভগ্নাংশগুলো কি? 1/2, 1/3, 2/3, 1/4। এখানে প্রত্যেকটি ভগ্নাংশের হর লব অপেক্ষা বড়। দেখো এখানে লব হচ্ছে 1, হর 2, লব 1, হর 3, লব 2, হর 3, লব 1, হর 4। যেহেতু প্রত্যেকটি ভগ্নাংশের হর বড় সুতরাং এটা প্রকৃত ভগ্নাংশ, তার মানে এটা পি অলওয়েজ লেস দেন কিউ। কিন্তু পরবর্তী ভগ্নাংশগুলোকে আমরা দেখি। দেখো প্রথম ভগ্নাংশ হচ্ছে 3/2, দ্বিতীয় ভগ্নাংশ 4/3, তৃতীয় ভগ্নাংশ 5/3, চতুর্থ ভগ্নাংশ 5/4। প্রত্যেকটা ভগ্নাংশেরই লব হর অপেক্ষা বড়, সুতরাং এই ভগ্নাংশগুলো হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, এক প্রকৃত ভগ্নাংশ এবং অপ্রকৃত ভগ্নাংশ। যে সকল ভগ্নাংশের লব হর অপেক্ষা বড় সেগুলো হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, যে সকল ভগ্নাংশের লব
হর অপেক্ষা ছোট সেগুলো হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। কোনগুলো? মূলদ সংখ্যার ইংরেজি নাম হচ্ছে রেশনাল নাম্বার। যে সংখ্যাকে পি ও কিউ দুইটি পূর্ণ সংখ্যা যদি হয়, দেখো পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল 0 হলে পি বাই কিউ আকারের সংখ্যাকে মূলদ সংখ্যা বলা হয়। তার মানে এমন দুইটি সংখ্যা যদি থাকে যে সংখ্যা দুইটা পূর্ণ সংখ্যা এবং যাদের যেটা হর থাকবে সেটা নট ইকুয়াল 0 হবে, 0 ছাড়া অন্য যে কোনো স্বাভাবিক সংখ্যা হতে পারবে। যদি এরকম কোনো স্বাভাবিক সংখ্যা পাওয়া যায় যাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো, সেই সংখ্যাগুলোকে মূলদ সংখ্যা বলে। যেমন 3/1, 3, 11/2, 5.5, 5/3, 1.66 ইত্যাদি মূলদ সংখ্যা। তার মানে কি কি পেলাম আমরা? 3/1 সমান 3.5, অথবা এটাই থাকুক 11/2 সমান 5.5, 5/3 সমান 1.666 ইত্যাদি। এই যে এই সংখ্যাটা দেখো বারবারে রিপিট করতেছে, সুতরাং এটাকে আমরা যদি 1.6 মাথার উপর একটা পৌনঃপুনিক দিয়ে দেই তাহলে এটা বারে বারে আর 6 লিখতে হয় না। এগুলো আমরা একটু পরেই শিখবো। তার মানে মূলদ সংখ্যা কোনগুলো? কোন সংখ্যাকে পি বাই কিউ আকারে যদি প্রকাশ করা হয় যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু 0 হলে পি বাই কিউ আকারের সেই সকল সংখ্যাকে মূলদ সংখ্যা বলা হয়। মূলদ সংখ্যা কাকে বলে? অমূলদ সংখ্যার ইংরেজি নাম হচ্ছে ইরাশনাল নাম্বার। অর্থাৎ যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, যেখানে পি কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল 0, সে সংখ্যাকে অমূলদ সংখ্যা বলা হয়। পূর্ণবর্গ নয় এরূপ যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল একটি অমূলদ সংখ্যা। তার মানে কি? যদি দুইটি সংখ্যা এমন থাকে যে সংখ্যা দুইটা পূর্ণ সংখ্যা যেখানে কিউ নট ইকুয়াল 0, কিউ মানে কি? হর। হর যদি নট ইকুয়াল 0 হয় এবং পি বাই কিউ পূর্ণ সংখ্যা হয় তবে সেই সংখ্যাকে অমূলদ সংখ্যা বলা হয়। যেমন যেমন √2, √3, √5/2 ইত্যাদি। লেখা শেষ করো। এই অমূলদ সংখ্যাগুলোকে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায় না। যেহেতু অমূলদ সংখ্যাকে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায় না, সুতরাং এগুলোকে আমরা পি বাই কিউ আকারেও প্রকাশ করতে পারবো না। হয়েছে? এগুলো
তোমাদের এখন আর লেখা লাগবে না, লিখতে টাইম লাগে বেশি, আমি তোমাদেরকে এগুলো গ্রুপে দিয়ে দিব। ঠিক আছে, তোমরা শুধু বোঝার চেষ্টা করো, বুঝে রাখো, তারপরে গ্রুপ ওখান থেকে পড়ে নিও। ঠিক আছে, তাসমিয়া? জি স্যার। এখন দেখো দশমিক ভগ্নাংশ সংখ্যা। মূলদ সংখ্যা ও অমূলদ সংখ্যাকে দশমিকে প্রকাশ করা হলে একে দশমিক ভগ্নাংশ সংখ্যা বলা হয়। তার মানে কি, মূলদ হোক বা অমূলদ সংখ্যা হোক, যে কোনো ধরনের সংখ্যাকেই যদি দশমিক আকারে প্রকাশ করি সেগুলোকে আমরা বলবো দশমিক সংখ্যা। যেমন 3, 3কে আমরা 3.0 এভাবে লিখতে পারি, তখন এটা দশমিক সংখ্যা। 5/2 সমান হচ্ছে 2.5, তার মানে কি 5/2 সমান 2.5, এটা একটা দশমিক ভগ্নাংশ। 10/3 সমান 10/3 সমান 3.3333 ডট ডট ডট, কারণ আমরা যতই এটাকে ভাগ করি না কেন সারা জীবন 3 আসবে, এই ভাগফল কখনোই শেষ হবার নয়। তারপরে √3 হচ্ছে 1.732 ডট ডট ডট, মানে এটাকেও কখনোই শেষ করা যাবে না, সেই জন্য এটাও একটা দশমিক ভগ্নাংশ সংখ্যা। দশমিক সংখ্যাকে বোঝা গেছে? এরপর জি হচ্ছে স্যার। বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা কোনগুলো? বাস্তব সংখ্যা বা রিয়াল নাম্বার। এই রিয়াল নাম্বারটি কি? একে প্রকাশ করা হয় ক্যাপিটাল আর দ্বারা। তাহলে সকল মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা হয়। তার মানে কি, সব পৃথিবীতে যত রকমের সংখ্যা আছে সমস্ত সংখ্যাকে আমরা বাস্তব সংখ্যার উপাদান হিসেবে ধরতে পারি এবং তাকে প্রকাশ করা হয় ক্যাপিটাল আর দ্বারা। বাস্তব সংখ্যা শুরু হচ্ছে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত, যত রকমের সংখ্যা আছে সবগুলো সংখ্যারই বাস্তব সংখ্যার উপাদান। এরপরে দেখো ধনাত্মক সংখ্যা বা পজিটিভ নাম্বার। শূন্য থেকে বড়, শূন্য থেকে বড় যে সকল সংখ্যা আছে সেগুলোকে ধনাত্মক সংখ্যা বলা হয়। শূন্য অপেক্ষা বড় সকল বাস্তব সংখ্যাকে ধনাত্মক সংখ্যা বলা হয়। যেমন কি আছে দেখো, 1, 2, 1/2, 3/2, √2, 0.415, 0.62, 4.120345601 ইত্যাদি যত রকমের সংখ্যা আছে সমস্ত সংখ্যাই ধনাত্মক সংখ্যার অন্তর্ভুক্ত। ঋণাত্মক সংখ্যা কি তাহলে? শূন্য অপেক্ষা ছোট সকল বাস্তব সংখ্যাকে ঋণাত্মক সংখ্যা বলা হয়। এবং তার সেটকে আমরা এখানে এই সংখ্যাগুলোকে যদি ব্র্যাকেটের সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখি তখনই সেটা ঋণাত্মক সংখ্যার সেট হয়ে যাবে। যেমন দেখো, এটাকে যদি ব্র্যাকেট দেই, এটা এটা হচ্ছে একটা ঋণাত্মক সংখ্যার সেট। তাহলে ঋণাত্মক সংখ্যা কোনগুলো? শূন্য অপেক্ষা ছোট সকল বাস্তব সংখ্যাকে ঋণাত্মক সংখ্যা বলা হয়। ঋণাত্মক সংখ্যার এলিমেন্ট গুলো কি? -2, -1, -1, -2, -half, -3/2, -√2 ইত্যাদি যত রকমের সংখ্যা আছে সবগুলি হচ্ছে ঋণাত্মক সংখ্যা। এখন এই ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা এছাড়াও আরেকটা সংখ্যা আছে যেটাকে আমরা বলবো অঋণাত্মক সংখ্যা বা নন নেগেটিভ নাম্বার। এই নন নেগেটিভ নাম্বার বা অঋণাত্মক সংখ্যা কোনগুলো? শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে অঋণাত্মক সংখ্যা বলা হয়। খেয়াল রাখবা যে শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে, শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে অঋণাত্মক সংখ্যা বলা হয়। যেমন 0, 3, হাফ, 0.612, 1.3, 2.12 ইত্যাদি যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোকে অঋণাত্মক সংখ্যা বলা হয়। মনে করো যে √5 একটি অমূলদ সংখ্যা। আমরা কি দেখতে পাচ্ছি দেখো, এখানে 2 স্কোয়ার সমান হচ্ছে 4, 3 স্কোয়ার সমান 9 এবং √5 স্কোয়ার সমান হচ্ছে 5।
তার মানে 2 স্কোয়ার কি 4, তার মানে 4 একটা পূর্ণবর্গ সংখ্যা, 9 একটা পূর্ণবর্গ সংখ্যা। এই 4 এবং 9 এর মাঝে একটা সংখ্যা হচ্ছে √5, যেটার বর্গ করলে হয় 5। সুতরাং √5 2 অপেক্ষা বড় কিন্তু 3 অপেক্ষা ছোট সংখ্যা। যেহেতু আমাকে বলছে √5 পূর্ণ অমূলদ সংখ্যা, এটা প্রমাণ করতে হবে। তাহলে √5 কোথায় অবস্থিত সেটা আমাদেরকে দেখানোর জন্য এই জিনিসগুলো দেখালাম, যে 2 স্কোয়ার সমান 4, 3 স্কোয়ার সমান 5, √5 স্কোয়ার সমান হচ্ছে 5। তাহলে √5 কোথায় অবস্থিত? 2 এবং 3 মাঝে, অর্থাৎ √5 2 অপেক্ষা বড় কিন্তু 3 অপেক্ষা ছোট সংখ্যা। অতএব √5 পূর্ণ সংখ্যা নয়। যেহেতু √5 2 এবং 3 মাঝামাঝি কোনো একটা জায়গায় অবস্থিত, সুতরাং এই √5 কখনোই পূর্ণ সংখ্যা হতে পারে না, কারণ 2 এবং 3 এর মাঝে কোনো পূর্ণ সংখ্যা নেই। অর্থাৎ যদি পূর্ণ সংখ্যা না হয় তাহলে কি হবে? √5 হয় মূলদ হবে, না হলে অমূলদ সংখ্যা হবে। আমরা ধরে নিলাম √5 একটি মূলদ সংখ্যা। তাহলে ধরি √5 সমান p/q, যেখানে p ও q স্বাভাবিক সংখ্যা, q not equal 0 এবং pq সহমৌলিক, q greater than 1। তাহলে আমরা কি জানি? যদি √5 মূলদ সংখ্যা হয়, মূলদ সংখ্যার সংজ্ঞা থেকে আমরা কি জানি? মূলদ সংখ্যার সংজ্ঞা থেকে আমরা জানি যে যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় সেগুলি হচ্ছে মূলদ সংখ্যা, যেখানে q not equal 0। যেহেতু আমরা √5 কে মূলদ সংখ্যা ধরেছি, সুতরাং √5 সমান p/q আকারের যে কোনো সংখ্যা, যেখানে pq স্বাভাবিক সংখ্যা, q not equal 0 এবং pq সহমৌলিক, q greater than 1। তাহলে আমরা দেখো এই যে √5 সমান p/q, একে যদি বর্গ করি তাহলে কি পাই? 5 সমান p²/q² বর্গ করে। এখন এই 5 উভয় পক্ষকে, এখন এই 5 সমান p²/q² এর উভয় পক্ষকে যদি q দ্বারা গুণ করি তাহলে 5 এর সাথে q গুণ করলে কত হবে? 5q। আবার p²/q² এর সাথে যদি q গুণ করি তাহলে হবে p²/q। তাহলে কি করলাম? উভয় পক্ষকে q দ্বারা গুণ করে। এখানে দেখো 5q, 5 into q মানে কি? 5q একটা স্পষ্টত পূর্ণ সংখ্যা, কিন্তু p²/q পূর্ণ সংখ্যা নয়, কারণ p ও q স্বাভাবিক সংখ্যা ও এরা পরস্পর সহমৌলিক এবং q greater than 1। যেহেতু p এবং q দুইটি স্বাভাবিক সংখ্যা এবং এরা পরস্পর সহমৌলিক, সুতরাং p²/q কখনো পূর্ণ সংখ্যা হতে পারে না। যেহেতু p²/q পূর্ণ সংখ্যা হতে পারে না, সুতরাং 5q এবং p²/q সমান হতে পারে না, অর্থাৎ 5q not equal p²/q। সুতরাং √5 এর মান p/q আকারের কোনো সংখ্যা হতে পারে না, অর্থাৎ √5 not equal p/q। এখন √5 যদি p/q এর সমান না হয় তাহলে √5 একটি অমূলদ সংখ্যা। যেহেতু √5 আমরা ধরে নিয়েছিলাম √5 একটি মূলদ সংখ্যা, তখন এটা p/q এর সমান ছিল, কিন্তু আমরা প্রমাণ করলাম যে √5 p/q এর সমান হতে পারে না। যেহেতু √5 p/q এর সমান হতে পারে না, সুতরাং √5 একটি অমূলদ সংখ্যা, প্রমাণিত। পরেরটা হচ্ছে √7 একটি অমূলদ সংখ্যা, এটা প্রমাণ করতে হবে। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? দেখো এখানে 4 <7 <9, বা √4 <7 √9। আমরা এভাবেও দেখাতে পারি, আবার আগেরটা যেভাবে করছিলাম 2 স্কয়ার সমান 4 3 স্কয়ার, এভাবেও দেখাতে পারি। যে কোনো ভাবে দেখালেই হবে। তাহলে এখন বর্গমূল করে আমরা কি পেলাম? 4 <7 9, এটাকে যদি বর্গমূল করি প্রত্যেকটা রাশিকে, তাহলে কি পাবো? √4 <7 √9, বা √2 7 এর বর্গমূল হচ্ছে √7 এবং 9 এর বর্গমূল হচ্ছে 3। সুতরাং আমরা কি দেখতে পাচ্ছি? দেখো √7 এর মান 2 অপেক্ষা বড় কিন্তু 3 অপেক্ষা ছোট সংখ্যা। যেহেতু √7 এর মান 2 অপেক্ষা বড় কিন্তু 3 অপেক্ষা ছোট, সুতরাং
√7 পূর্ণ সংখ্যা নয়। √7 যদি পূর্ণ সংখ্যা না হয় তাহলে এটা মূলদ বা অমূলদ সংখ্যা হতে পারে। মনে করি √7 মূলদ সংখ্যা। যদি √7 মূলদ সংখ্যা হয় তাহলে আমরা কি ধরতে পারি? তাহলে ধরি √7 সমান p/q। যেহেতু যে কোনো মূলদ সংখ্যাকে আমরা p/q আকারে ধরতে পারি, যেখানে pq স্বাভাবিক সংখ্যা, q not equal 0 এবং pq সহমৌলিক, আবার q greater than 1। বা এখন যদি এই সমীকরণকে আমরা স্কয়ার করি আগের মতোই, তাহলে কি পাবো? √7 স্কয়ার মানে হচ্ছে 7 আর p স্কয়ার বাই q স্কয়ার। উভয় পক্ষকে কি করলাম? বর্গ করলাম। এখন উভয় পক্ষকে এই যে দেখো 7 সমান p স্কয়ার বাই q স্কয়ার, এই সমীকরণের উভয় পক্ষকে যদি q দ্বারা গুণ করি তাহলে কি হবে? 7 ইনটু q সমান p স্কয়ার বাই q। এখানে স্পষ্টতই 7q একটা পূর্ণ সংখ্যা, সেটা q এর মান যাই হোক না কেন, যেহেতু q স্বাভাবিক সংখ্যা, সুতরাং 7 এর সাথে q যদি গুণ করা হয় সেটা একটা পূর্ণ সংখ্যাই পাওয়া যাবে, সমান p স্কয়ার বাই q। কিন্তু যেহেতু 7q একটা পূর্ণ সংখ্যা এবং p স্কয়ার বাই q একটা ভগ্নাংশ, p স্কয়ার বাই q ভগ্নাংশ কেন? কারণ p এবং q স্বাভাবিক সংখ্যা এবং সহমৌলিক সংখ্যা, যেখানে q নট ইকুয়াল 1। যেহেতু q এর মান 1 না এবং 0 নয়, সুতরাং p স্কয়ার বাই q একটি ভগ্নাংশ। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে 7q স্পষ্টত পূর্ণ সংখ্যা, কিন্তু p স্কয়ার বাই q পূর্ণ সংখ্যা নয়, কারণ p ও q স্বাভাবিক সংখ্যা ও এরা পরস্পর সহমৌলিক এবং q গ্রেটার দেন 1। কি দেখতে পাচ্ছি আমরা? একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে ভগ্নাংশ। সুতরাং পূর্ণ সংখ্যা কি কখনো ভগ্নাংশের সমান হতে পারে? পারে না। তাই 7q এবং p স্কয়ার বাই q সমান হতে পারে না, অর্থাৎ 7q নট ইকুয়াল p স্কয়ার বাই q। সুতরাং √7 এর মান p/q আকারের কোন সংখ্যা হতে পারে না। যেহেতু √7 এর মান p/q আকারের কোন সংখ্যা হতে পারে না, অর্থাৎ √7 নট ইকুয়াল p/q। যেহেতু √7 p/q এর সমান নয়, সুতরাং √7 একটি অমূলদ সংখ্যা। আশা করি তোমরা এ দুটি বুঝতে পেরেছো। তোমরা পরেরটা নিজেরা করবে। প্রশ্নটি হচ্ছে 0.31 এবং 0.12 এর মধ্যে দুইটি অমূলদ সংখ্যা নির্ণয় করো। আমরা মনে করি একটি সংখ্যা হচ্ছে a সমান 0.300300030003 এভাবে বাড়তে থাকবে ডট 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 ডট, এবং অপর একটি সংখ্যা b সমান 0.2020020002 এভাবে আবার ডট ডট, কারণ এটা অসীম পর্যন্ত বিস্তৃত। স্পষ্টত আমরা দেখতে পাচ্ছি যে a ও b উভয় দুইটি বাস্তব সংখ্যা। a একটা বাস্তব সংখ্যা এবং b একটা বাস্তব সংখ্যা, এবং উভয় সংখ্যাই দেখো 0.31 থেকে ছোট আর 0.12 থেকে বড়। স্পষ্টত a ও b উভয় দুইটি বাস্তব সংখ্যা এবং উভয় 0.31 অপেক্ষা ছোট এবং 0.12 অপেক্ষা বড়, অর্থাৎ 0.31 গ্রেটার দেন 0.303000300003 ডট 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 গ্রেটার দেন 0.12। তার মানে এই যে 0.303000300003 এই সংখ্যাটা 0.12 থেকে বড় এবং 0.31 থেকে ছোট, এবং 0.31 গ্রেটার দেন 0.202000200002 ডট 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 গ্রেটার দেন 0.12। তার মানে 0.202000200002 সংখ্যাটিও 0.12 থেকে বড় এবং 0.31 থেকে ছোট। আবার a ও b কে ভগ্নাংশ আকারে প্রকাশ করবো নাকি? এই যে সংখ্যা দুইটি দেখো, যেহেতু এই সংখ্যা দুইটি অসীম পর্যন্ত বিস্তৃত, সুতরাং এই সংখ্যা দুইটির কোনোটিকেই ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। সুতরাং a ও b দুইটি নির্ণেয় অমূলদ সংখ্যা, যা 0.31 এবং 0.12 এর মাঝে অবস্থিত।
সুতরাং নির্ণেয় অমূলদ সংখ্যা দুইটি হলো 0.30030003 ডট 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 এবং 0.202000200002 ডট ডট ডট। করো যে যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। হলো বিজোড় পূর্ণ সংখ্যা কোনগুলো? 1, 3, 5, 7, 9, 11 এভাবে অসংখ্য করে অসীম পর্যন্ত বিস্তৃত। তাহলে মনে করি n একটি বিজোড় সংখ্যা, সুতরাং n সমান 2x - 1, যেখানে x একটি পূর্ণ সংখ্যা। আমরা যে কোনো বিজোড় সংখ্যাকে 2x - 1 আকারে প্রকাশ করতে পারি। x এর মান যাই হোক না কেন, যেহেতু x পূর্ণ সংখ্যা, সুতরাং x এর মান যদি আমরা 1, 2, 3, 4, 5, 6 যাই বসাই না কেন, প্রতি ক্ষেত্রে একটা করে বিজোড় সংখ্যাই পাব। তাহলে এই সমীকরণটিকে যদি আমরা বর্গ করি তাহলে কি পাই? n স্কয়ার সমান 2x - 1 এর হোল স্কয়ার। কি করলাম? উভয় পক্ষকে বর্গ করলাম, সমান 2x এর হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু 2x ইন্টু 1 প্লাস 1 হোল স্কয়ার সমান 2x এর হোল স্কয়ার মানে কি? 4x স্কয়ার। 2x এর হোল স্কয়ার মানে 4x স্কয়ার মাইনাস 2 ইন্টু 2x ইন্টু 1 মানে 4x প্লাস 1। এখন দেখো এই 4x স্কয়ার মাইনাস 4x, এখান থেকে যদি আমরা 4x কমন নেই তাহলে কি হবে? 4x ইন্টু x মাইনাস 1 প্লাস 1। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। এখানে 4x ইন্টু x মাইনাস 1 সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য, কেননা x এবং x মাইনাস 1 দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা এবং তাদের একটা অবশ্যই জোড় সংখ্যা হবে। যেহেতু x এবং x মাইনাস 1 দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যা, সুতরাং এর মধ্যে একটা জোড় সংখ্যা থাকবেই এবং সেটা 2 দ্বারা বিভাজ্য হবে। যেহেতু x ইন্টু x মাইনাস 1 সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য অর্থাৎ জোড় সংখ্যা, সুতরাং 4x ইন্টু x মাইনাস 1 সংখ্যাটিও জোড় সংখ্যা। তাহলে 4x ইন্টু x মাইনাস 1 প্লাস 1 সংখ্যাটি কি হবে? বিজোড় সংখ্যা অবশ্যই, কারণ 4x ইন্টু x মাইনাস 1 হচ্ছে জোড় সংখ্যা। এর সাথে যখন 1 যোগ করা হবে তখন সেটি বিজোড় সংখ্যা। অতএব n স্কয়ার বিজোড় সংখ্যা। সুতরাং সকল বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। তোমাদের জন্য একটা হোমওয়ার্ক আমি রেখে যাই। করো যে দুইটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য। এটা আগের মতোই করতে হবে, তোমরা একটু চেষ্টা করলেই আশা করি পারবে। ধন্যবাদ সবাইকে।